আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বাতিল, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুবিধা, গুম বিরোধী সনদে সই করলেন প্রধান উপদেষ্টা। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি, আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। বন্যার পানি নামতে থাকায় বাড়ি ঘরে ফিরছে অনেকে, প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 52 জনে। রাস্তা কোনো সময় জীবনে পানি উঠে নেই, এই নতুন করে দেখলাম এই 2024 সালে বন্যায় কবলিত হওয়ার কারণে আমাদের এলাকায় কারেন্ট নাই, বিদ্যুতের খুঁটি টুটি পড়ে গেছে, সোলার টোলার টোকায় কোনো পাইতেছি না, ট্রিটমেন্ট পাইতেছি না, এখানে আশ্রয় নিছি। বাড্ডা থানার হত্যা মামলায় টিপু মুন্সির রিমান্ড, 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন। সংস্কার নয় রাষ্ট্র পুনর্গঠন জরুরি বললেন আলী রিয়াজ, সংবিধান পুনর্লিখনের প্রস্তাব, ব্যক্তির বদলে দলের পক্ষে ভোটাভুটির পরামর্শ সুজনের। কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। 15 বছরে কোন খাতে কিভাবে দুর্নীতি হয়েছে তুলে ধরবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, আর্থিক খাত সংস্কারের সহায়তা দেবে সরকারকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গেল বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করবে বিসিবি, পূর্বাচলে শেখ হাসিনার নামে রাখা স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দরপত্র বাতিল। আমি অবশ্যই এটা জনসম্মুখে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটা থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এই সনদে যুক্ত হতে স্বাক্ষর করেন। এছাড়া কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান, সুস্পষ্ট বৈষম্য এই যুক্তি দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয় কালো টাকা সাদা করার সুযোগ আর রাখা হবে না। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চতুর্থবারের মতো বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 3 ঘণ্টা চলে এই বৈঠকে প্রধান উপদেষ্টা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন। এতে করে গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের একদিন আগেই এই সনদে যুক্ত হলো বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ 2024-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি, আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি। বৈঠকে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, রাজনৈতিক দলের সাথে আলোচনা চলমান রাখার বিষয়েও আলোচনা হয়েছে। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে, হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেটে সম্প্রতি চমৎকার নৈপুণ্য অর্জন করায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। সার্ক অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ যেটা 2024 বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। আজকে আমাদের
উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে যে এই ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। তো আমরা মনে করছি যে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে, এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। এছাড়াও প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের দিকটি অন্তর্ভুক্ত করে বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। বন্যার কারণে রপ্তানিমুখী শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয় নিশ্চিত করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের সভায়। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কমতে শুরু করেছে নোয়াখালীর বন্যার পানি, বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ। তবে দৃশ্যমান হচ্ছে এতদিন পানির নিচে থাকা সড়কগুলো, এখনও হাঁটু পানি কোনো কোনো গ্রামীণ সড়কে। ত্রাণ যেতে শুরু করেছে প্রত্যন্ত অঞ্চলে, বেড়েছে পানি বাহিত রোগ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন নাহিদ হোসেন। দল বেঁধে বিশাল রান্নার আয়োজন, কেউ মশলাপাতি নিয়ে ব্যস্ত, কেউ সামলাচ্ছেন চুলা। আরেক দলের যেন দম ফেলার সময় নেই রান্না করা খাবার প্যাকেটজাত করতে। নোয়াখালীর একটি আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসীদের জন্য এই আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের। রান্না করা খাবার পেয়ে খুশি বন্যা দুর্গতরা। সবাইকে মাইকিং করে বলছিল আমরা এখানে আসবেলায় আমরা আসছি, আসবার পরে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে খাবার দিচ্ছে। অনেক বাড়িঘর ডুবে গেছে, সব আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে বর্তমানে, এখন আসার কোনো খবর নাই। ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্ট করতে আছে। মানুষকে একটু ডাল ভাত বা খিচুড়ি রান্না করে যেন খাওয়াতে পারি, কারণ বিগত দিন 7 দিন মানুষ শুকনো খাবার খেতে খেতে অভ্যস্ত। আমরা নিজের পানিতে নেমে বুক সমান গলা সমান পানিতে নেমে সাঁতরিয়ে একদম ঘর দুয়ারে খাবারটা পৌঁছে দিতে চাচ্ছি। অনেকদিন পর ঝকঝকে রোদের আকাশ দেখলো নোয়াখালীবাসী। নেই মেঘের ঘনঘটা, আসার কথা কমছে বানের পানিও। তবে বেগমগঞ্জ, সেনবাগ আর সোনাইমুড়ির প্রত্যন্ত এলাকার বেশিরভাগ ঘরবাড়িতে এখনো হাঁটু পানি। বৃষ্টি না হলে দ্রুতই উন্নতির আশা করছেন স্থানীয়রা। গেছি বাবার বাড়িতে, বাবার বাড়িতে হানি হন, আবার ইরি উল্টে আবার নিজের স্বামীর বাড়িতে চলি লাগে হানি একবার। এই রাস্তা কোনো সময় জীবনে পানি উঠে নাই, এই নতুন করে দেখলাম 2024 সালে 2004 হয়েছে পানি। এই কেন রাস্তা দুটো না পানি এবার হয়েছে হানি। একদিকে পানিতে হাবুডুবু অবস্থা, অন্যদিকে গেল 2 সপ্তাহ ধরে পল্লী বিদ্যুতের অন্তত 1.5 লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন। পানি কমতে শুরু করায় উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যুৎ লাইন সংযোগের। বন্যায় কবলিত হওয়ার কারণে আমাদের এলাকায় কারেন্ট নাই, বিদ্যুতের খুঁটি টুটি পড়ে গেছে। অনেক জায়গায় তার ছিঁড়ছে, গাছ পড়ছে, খুঁটি ভাঙছে। এগুলো সম্পূর্ণ চেক করে নিরাপত্তা নিশ্চিত করে তারপরে লাইন চালু করব। কারণ বিদ্যুতায়িত হয়ে ইতিমধ্যে আমাদের 2জন সহকর্মী মারা গেছেন এবং সাধারণ অনেকজন মারা গেছেন। বন্যায় বেড়েছে পানিবাহিত রোগ আর সাপে কাটা রোগের সংখ্যা। এই মাসে টোটাল 288 জন রোগী, আগস্টের 1 তারিখ থেকে আজকে 28 তারিখ পর্যন্ত 288 জন রোগী। তবে এটার মধ্যে নন পয়জনাস মানে স্নেক বাইটটাই বেশি। দেরিতে হলেও খাদ্য সহায়তা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। তবে এখনো ত্রাণ থাকলেও বিতরণে সমন্বয়ের অভাব রয়েছে বেশ খানিকটা। বন্যা কবলিত নোয়াখালীর এই অঞ্চলে পানি নামতে শুরু করেছে বটে, তবে পুরোপুরি নামতে লেগে যাবে আরও কয়েক মাস। তাই বন্যা পরবর্তী সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে স্যানিটেশনের সমস্যা। সেই সমস্যার সমাধান যদি করা না যায় তাহলে পানিবাহিত রোগের যে প্রাদুর্ভাব এখনই শুরু হয়েছে সেটি বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসবে এই অঞ্চলে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। দৃশ্যমান উন্নতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতির। পানি নামছে সড়ক ঘরবাড়ি থেকে, কিন্তু এখনও জলাবদ্ধ 6 উপজেলার বহু লোকালয়। শুকনো খাবার নয়, এখন বেড়েছে চাল ডালের চাহিদা। পানি নামায় প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়েছে যোগাযোগ, পৌঁছাচ্ছে ত্রাণ সহায়তা। পথে পথে হাত বাড়ানো মানুষের ভিড়, সড়কে ক্ষতচিহ্ন। শাহিন আলমের ক্যামেরায় দুর্গত এলাকা থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। মসজিদের মাইকে বন্যার্তদের ত্রাণ সংগ্রহের আহ্বান, তাতে সাড়া দিয়ে দলে দলে মানুষের ভিড়। ফেনীর দাগনভূঞা উপজেলার দিলপুর মসজিদের সামনে পানিশূন্য এই জায়গাটিতে পানি ছিল গলা অবধি। নামতে থাকা পানি এখনও আছে ঘরের ভেতর। দুর্গম প্রত্যন্ত এই গ্রামে এতদিন কোনো ত্রাণ পৌঁছায়নি, তাই ত্রাণের একটি ট্রাক যেন দুর্বিষহ দিনে খানিক স্বস্তি। খাওয়ার জন্য আর ভাতে পানি কষ্ট করি, এখানে স্কুলের ভিতরে যাবো, এখানে পানি এতটুকু। পানি এখন টান দিছে, অনেক পানি হয়েছিল, এতটুকু পানি হয়েছিল স্যার। আমাদের এখানে আর কোনো কিছু আসে নাই, আজকে ফাঁস আসছে পানি। আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে পানির ভিতরে পারে
এখন এত ঢুকতেছে, কমছে কিছু। আমার বয়সে পানি দেখিনি বা যত যাবতীয় জিনিসপত্র আছে সব ডুবা পানির ভিতরে। আমি এখানে আশ্রয় নিছি। দুদিন ধরে পানি নামছে ঠিকই, কিন্তু এখনও অনেকের ঘরবাড়ি জলমগ্ন। ত্রাণ বলতে এতদিন কেবল শুকনো খাবারই মিলত, কিন্তু কদিন থাকা যায় কেবল মুড়ি, চিড়া আর বিস্কুট খেয়ে? তাই বেড়েছে চাল ডালের চাহিদা। এতদিন বিপুল জলরাশি ডিঙিয়ে যারা কোথাও যেতে পারেননি, সেই দুর্গতরা ত্রাণের জন্য নিজের ডুবে থাকা ঘর ছেড়ে ভিড় করছেন উঁচু সড়কের ধারে। শুকনো খাবার পাইছি, মানে চাল টেল পাইনি এখনো, বুঝলি? চালিয়ে আমরা পুরান বাড়িতে আছি, আমরা বাড়িতে পানি এখন দূরে। দুগার চাইলে নাই নেট করলে চাইড পরিবার আর জিরা এ কোনোমতে দুগার ডাইল ভাত খাই যখন রুগান বাঁচে হে কথালা আইস কত খাইতে পারে শুকনো মুড়ি খুনুরে এই হিললে বলে সারিয়া চাইল হাইলে। পানি নামতে শুরু করায় এখন আর ত্রাণ নিয়ে নৌকা বা স্পিডবোটে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। তাই বেড়েছে পাওয়ার টিলার, ট্রাক্টর, ফুয়েল আর চালকের চাহিদা। এসবেই যেতে হচ্ছে প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্তদের কাছে। শুধু শহরের দিকে দেখতেছে টানের জন্য, কিন্তু এদিকে তেমন টান পাচ্ছে না। ত্রাণ যতটুকু আছে সেই তুলনায় ট্রাক্টরের সাপোর্টটা এনাফ না, সাফিসিয়েন্ট না। তো ট্রাক্টর যখন আসছে, ট্রাক্টর এসে আমরা চেষ্টা করছি, আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার আছে, আমরা চেষ্টা করছি যে বাড়িগুলোতে যারা পানিতে আটকে আছে সেই বাড়িগুলোতে আমরা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ফেনীর উঁচু এলাকা থেকে পানি নামছে নিচের দিকে। কিছু এলাকার পানি যাওয়ারও যেন উপায় নেই, তাই স্থির জলে আধা ডোবা ঘরবাড়ি। আশ্রয়কেন্দ্রে মানুষকে থাকতে হবে আরও কিছুদিন। অভ্যন্তরীণ সড়ক এখনও তলিয়ে। পানিতে প্লাবিত সড়কগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। স্পষ্ট হচ্ছে খানাখন্দ। এতদিন এই পথে যাওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু এখন পানি নামার ফলে উঁচু পাওয়ার টিলার কিংবা শক্তিশালী ইঞ্জিনের যে কোনো বাহন গন্তব্যে পৌঁছাতে পারে, আর তাই প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে। আর এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ যেন শরণার্থী, উদ্বাস্তু। তারা ত্রাণের যেমন হাহাকার স্পষ্ট করেছে তাদের অভিব্যক্তিতে, ঠিক তেমনি আশ্রয়হীন মানুষের কান্নাও স্পষ্ট হয়েছে। কবে নাগাদ তারা ঘরে ফিরতে পারবে সেটি এখনই বলা মুশকিল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, দিলপুর, ফেনী। এবারের বন্যায় 54 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে 52 জন। এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত সচিব। তিনি বলেন, বন্যায় কুমিল্লার ফেনীতে 17 জন নিহত হয়েছেন, যা সবচেয়ে বেশি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন, পুরুষ হচ্ছে 40, মহিলা 5, শিশু 7। এর মধ্যে কুমিল্লায় 14 জন, ফেনীতে 17 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারে 1। মৌলভীবাজারে যে 2 জন নিখোঁজ ছিল তাদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এবং নেতৃত্বাধীন সকলে তাদের আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে খুব দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সবার প্রচেষ্টায় সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন সম্ভব হবে বলেও মনে করেন তিনি। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব সহ দলটির 3 জন নেতা। আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপি আশাবাদী এই সরকার দেশের জন্য প্রয়োজনীয় সব সংস্কার করবে বলেও মনে করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, তবে নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়নি। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। টাকার প্রভাব দূর করতে হলে প্রার্থী নয়, পার্টিকে ভোট দেওয়া প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এমন প্রস্তাব দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বলেন, প্রার্থীর ব্যয় কমাতে নির্বাচন সংশ্লিষ্ট খরচ কমিশনকেই বহন করা উচিত।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা গুরুত্ব পেতে শুরু করেছে। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার ভবনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন। প্রার্থীদের যাতে কোনো সমাবেশ না করতে হয়। বৈঠকে নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি করণীয় সেসব বিষয় তুলে ধরেন বক্তারা। বলেন, দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আপনি আইনকে যত কড়াকড়ি করেন, সিস্টেমকে যত কড়াকড়ি করেন, তার যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে বলে যে এরা বিএনপি পন্থী অবজারভার, আর যখন বিএনপি থাকে তখন এরা বলে যে আওয়ামী পন্থী অবজারভার। এই কারণে আমরা এটাকে কখনো দাঁড় করাতে পারি না। 1% যদি ভোট হয় তাহলেও বোধহয় এমপি হতে পারে, মানে এটা হলো ফেল করে ফার্স্ট হতে পারে। মাত্র 20% কাজ ম্যানেজমেন্ট, ইলেকশন ম্যানেজমেন্ট করা। এদের উপর যদি আপনি 100% ব্লেম চাপিয়ে দেন, 100% ভার চাপিয়ে দেন, ইলেকশন কমিশনের পক্ষে এই ভার বহন করা সম্ভব না। আলোচকরা বলেন, রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নয়, নির্বাচন কমিশনকে গঠন করা প্রয়োজন জনপ্রত্যাশার ভিত্তিতে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ। অনেকে মনে করেন আনুপাতিক হারে সেটি একটি সমাধান হতে পারে। আনুপাতিক হার যাদের মেজরিটি হওয়ার সুযোগ আছে তারা বাদে কিন্তু অধিকাংশ দলই কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনের প্রতি তারা আগ্রহ। যারা ভোট দিতে যাবে তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে পৃথিবীতে কখনো কোথাও একটা ভালো নির্বাচন, ত্রুটিমুক্ত নির্বাচন করতে পারা যাবে না। একটা গণ অভ্যুত্থান একটা ইমেন্স পসিবিলিটি তৈরি করে। এই পসিবিলিটি যদি না ধরতে পারি, আমরা কিন্তু 90 ফেল করেছি, 71-এর পরে ফেল করেছি, এইবারও কিন্তু আমরা ফেল করতে বাধ্য। আলোচনায় সাবেক বিচারপতি আব্দুল রউফ বলেন, ব্যক্তি নয় পার্টিকে ভোট দিতে হবে। পরামর্শ দেন রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানোর, একতরফা নির্বাচন বন্ধ করে বিকল্প নির্বাচন ব্যবস্থা চালু করার দাবি জানান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নমিনেশন প্রথা যদি তুলে দিতে পারেন, 80% করাপশন চলে যাবে। ভোট দেওয়াটা কম্পালসারি করে দেয়, নাহলে ফাইন হবে। কারণ ওই একজনে বলবে হাইটে যেতেছে বলে আমি নির্বাচন বর্জন করলাম। হোয়াট ইউ টু বর্জনের? আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে। কিন্তু এটা অবৈধ, অন্যায় এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়োগ আইন, হলফনামার খসড়া এবং গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের দাবি জানানো হয়। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার নয়, রাষ্ট্রের পুনর্গঠন কাজে জরুরি বলে মনে করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সংলাপের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিমত জানান এর উপদেষ্টা প্রফেসর ডক্টর আলী রিয়াজ। বলেন, সংবিধান পুনর্লিখনের গুরুত্বপূর্ণ কাজ করা জরুরি। গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর আগে তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়াও সমর্থন করেন না তিনি। বাংলাদেশে টেকসই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সংলাপের আয়োজন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর সংবাদ সম্মেলন। এতে বলা হয়, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠা ও এর সুরক্ষায় 8টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে সংলাপে। গুরুত্ব পাবে সংবিধান, মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনে অভিযুক্তদের বিচার নিশ্চিতকরণ ও বিচার ব্যবস্থা। এছাড়াও রয়েছে নাগরিক প্রশাসন, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো। আরও রয়েছে অর্থনৈতিক নীতিমালা, ব্যাংকিং খাত ও বৈদেশিক ঋণ এবং গণমাধ্যম। যারা দায়িত্বে আছেন তারা সবটাই জানবেন তা তো নয়, আসুন তাদের জানানোর ব্যবস্থা করি। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের অনেক বাধ্যবাধকতা রয়েছে। উদ্ভূত নানা পরিস্থিতিতে সংবিধানে সমাধানের উপায় সীমিত, তাই এটির পুনর্লিখন প্রয়োজন। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পথগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমার ব্যক্তিগত অভিমতের কথা আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সংবিধানের এক ধরনের পুনর্লিখন। সংবিধান কি করে পুনর্লিখন করা হয়? পুনর্লিখন বলছি এই কারণে যে আসলে সংশোধনের উপায় নেই।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে ভুল তথ্য দেয়া হচ্ছে এর জবাব দিতে বাংলাদেশি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ডক্টর রিয়াজ। বলেন, বর্তমান সরকারের মাধ্যমে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতেই সংলাপের আয়োজন করা হচ্ছে। তবে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন না করে হুট করে নির্বাচন দিলে আশানুরূপ ফল আসবে না বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না, এটা আমরা মনে করি। যে কারণে আমরা এটাকে বলছি যে আপনি এখন গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংগ্রাম। ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনারা সত্য কথা বলুন, তথ্য তুলে ধরুন। রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে সেসব প্রতিষ্ঠানকে আবার শক্তিশালী করার তাগিদ দেন বক্তারা। আমরা গণতান্ত্রিক পুনর্গঠন বলছি, প্রফেসর রিয়াজ সংবিধানের ক্ষেত্রে পুনর্লিখন বলছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর বাড্ডা এলাকায় ব্যবসায়ী সুমন শিকদার হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে একই মামলায় 3য় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে। র্যাবের কাছে মধ্যরাতে গ্রেফতার সাবেক মন্ত্রী টিপু মুনশিকে বিকেলে নেওয়া হয় সিএমএম আদালতে। মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্যে তোলা হয় আদালতে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানার ফুজি টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যবসায়ী সুমন শিকদার হত্যা মামলায় 8 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তাকে 4 দিনের রিমান্ডে পাঠান। টিপু মুনশি ক্ষমতায় থেকে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্বৈরাচারী সরকারকে যথেষ্ট এই 17 বছর ধরে সহায়তা করেছে। টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানে সে প্রচুর দুর্নীতি করেছেন। এজাহারের নাম নাই, শুধু সাসপেক্টেড হিসাবে, শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে 302 এবং 34-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। এদিকে বৃহস্পতিবার ভোর 7টার দিকে বাড্ডা থানার ওই মামলায় গোপনে আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। সকাল 9টায় বসে আদালত 8 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি আদালতে আসামিদের উপর হামলার ঘটনা ঘটছে, সে কারণেই ভোরে আদালতে আনা হয়েছে হেভিওয়েট আসামিদের। আদালতের সম্মান রক্ষায় আসামিদের উপর হামলা না করার আহ্বান জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। সবার কাছে আমরা আহ্বান রাখবো যে আদালতে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং আসামি যেন তার ডিফেন্স পায়, তারা কোনো ধরনের কোনো হামলার শিকার না হয়, কোনো লাঞ্ছনার শিকার না হয়, এটা আমরা সবার কাছে আবেদন জানাই। সকালে ও বিকেলে আসামিদের রিমান্ড দেওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের ফের নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও একটি অভিযোগ দাখিল হয়েছে। এর মধ্যে গণহত্যায় উস্কানি দেয়ায় 32 জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। 5 আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিলে ছিলেন রিয়ান, কিন্তু সন্ধ্যা 6টার দিকে একদল সশস্ত্র পুলিশ এলোপাতাড়ি গুলি করলে নিহত হয় রিয়ান। গুলি লাগে বুকে, গলায় আর মাথায়। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ে রাখতে হবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন রিয়ানের বাবা। এতে শেখ হাসিনা ছাড়াও তার আমলের 20 জন মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। অভিযুক্ত 52 জনের এই তালিকায় অর্ধেকের বেশি সাংবাদিক। মূলত 3 আগস্ট শেখ হাসিনার সাথে দেখা করে টকশো করেছিলেন তারা। সেখানে গণহত্যাকে বৈধতা দিয়েছিলেন এই সাংবাদিকরা বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে।
বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই মিডিয়া ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। এই জন্য আমি তাদেরকে এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না, বিধায় আমি তাদেরকে আসামি করে এই মামলায় অন্তর্ভুক্ত করেছি। মিরপুর বিসিআইসি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন 17 বছর বয়সী নাসিব হাসান রিয়ান। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের এক আবেদনের প্রেক্ষিতে বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশরামস জকলুল হোসেন এই আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, নিষেধাজ্ঞার তালিকায় সাবেক মন্ত্রীদের মধ্যে আছেন জাহিদ মালিক, ডাক্তার দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, শাহজাহান খান, কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জে বিসিক এলাকায় জুটের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। দুপুরে ফতুল্লায় বিসিকের 2 নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার পতনের পর থেকেই বিএনপির একাধিক গ্রুপ ওয়েস্টেজ জুটের ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। প্রতিদিন দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে দফায় দফায় এই এলাকায় মহড়া দেয়। আজ স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুদের লোকজন গার্মেন্টস থেকে জুট নেওয়ার সময় জেলা যুব দলের নেতা রনির লোকজন তাদের বাধা দেয়। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের 12 জন আহত হয়। এ সময় কয়েকটি দোকানপাট ও বাড়ি ঘরে ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটে। খবর পেয়ে বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্নীতি ধরবে না, তবে দুর্নীতির উপায় আর মাত্রা ধরিয়ে দেবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয়। খতিয়ে দেখবে মেগা প্রকল্পের নানা দিক। একথা জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থ পাচার প্রতিরোধের কাজ করবে তার কমিটি। তবে এসব টাকা ফেরত আনতে হলে আইনি প্রক্রিয়ার বিকল্প নেই। বিগত সরকারের সময় আর্থিক সহ নানা খাতে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 21শে আগস্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। আর্থিক খাতকে ঢেলে সাজানো সহ অর্থনীতি নিয়ে নতুন সরকারের কৌশল কি হবে সেগুলো নির্ধারণ করাই এই কমিটির লক্ষ্য। বৃহস্পতিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম বৈঠকে 12 জন সদস্যকে নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেন ডক্টর দেবপ্রিয়। স্পষ্ট করেন, এই কমিটিতে যারা কাজ করবেন তারা কেউ বেতন পাবেন না। কার্যক্রম শেষ করতে হবে 90 দিনের মধ্যে। তবে কোনো একটি বিষয়ে প্রতিবেদন তৈরি হয়ে গেলে তা সময়ের আগেই প্রকাশ করা হবে। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে। কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে, এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। শ্বেতপত্রে গুরুত্ব পাবে 6টি ক্ষেত্র। মূল কাজ সরকারি আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয়, ঘাটতি বাজেটের অর্থায়ন নিয়ে কাজ করবে এই কমিটি। বাদ পড়বে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনা, সরকারি কেনাকাটা, প্রবাসী আয় ও রিজার্ভ, আমদানি রপ্তানি এবং বিদেশি ঋণের বিষয়টিও। মেগা প্রকল্প বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য কতখানি গুরুত্বপূর্ণ এবং তার মাত্রাটা কি এবং তার প্রকাশটা কি, এইটা আমরা দেখব। যেমন ওইটার থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ শোধ করার ক্ষমতা কতখানি আছে। প্রশ্ন ছিল অর্থ পাচার প্রতিরোধে ও ব্যাংকিং খাতে সুশাসন নিয়ে কমিটি কাজ করবে কিনা। ডক্টর দেবপ্রিয় স্পষ্ট করেন, এই কাজের মূল দায়িত্ব পাবে ব্যাংকিং কমিশন। ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। তৃতীয়ত হলো ওই চুক্তিগুলোকে কার্যকর করে ব্যবহার করার জন্য আইনজীবী থেকে আরম্ভ করে আর্থিক খাতের বিশেষজ্ঞ থেকে ইত্যাদির সেই দক্ষতাটা অনেক ক্ষেত্রে আমাদের নেই। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়, টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির পরবর্তী বৈঠক হবে আগামী মঙ্গলবার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রী, এমপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে দুদকে মামলার সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দুদক স্বাধীনভাবে তাদের কাজ করবে। দুপুরে দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে।
আইনের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করারও আমাদের কোনো অধিকার নেই বা সেটার এখতিয়ার আমরা রাখি না। এই বিষয়টিকে আমরা স্পষ্ট করতে এসেছি, যদি আমাদের পরিচয় কেউ ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে আসে বা বিশেষ কোনো সুবিধা যদি কেউ নিতে আসে, তাহলে যেন তাকে আইনে সোপর্দ করে দেওয়া হয়। আমরা তো জানি যারা এই কাজগুলো করছে তাদের ভিন্ন অবশ্যই উদ্দেশ্য রয়েছে এবং আসলে তারা অবশ্যই চাঁদাবাজ, এটাই তাদের সবচেয়ে বড় পরিচয়। সো আমরা এই জিনিসটা স্পষ্ট করতে এসেছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে কখনো কারোর জন্য সুপারিশ করব না, সুপারিশ করার জন্য এত বড় গণ অভ্যুত্থান হয়নি। পাকিস্তান সফর শেষে ভাগ্য নির্ধারিত হবে চান্দিকা হাতুড়ি সিংহের, তবে জনসম্মুখে প্রকাশ করা হবে 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট। 5 ঘন্টার ম্যারাথন বোর্ড সভা শেষে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে ক্রিকেট অপারেশনস সহ অন্য কমিটির চেয়ারম্যান পদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। একজন পরিচালকের পদত্যাগ সহ 7 জনের পদ শূন্য করা নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড। ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর বিসিবির প্রথম বোর্ড সভা। 11 পরিচালক নিয়ে 3টায় শুরু হওয়া সভা চলল রাত 8টা পর্যন্ত। ম্যারাথন সভা শেষে সিদ্ধান্তের খাতাটাও লম্বা। 4 বলে 91 রান দিয়ে নিষিদ্ধ সেই সুজন, তাসকিনদের নিয়েও আলোচনা হয়েছে বোর্ডের। 2টা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল, যেটা তাদের তেমন কোনো দোষ ছিল। তাদের একটা হিয়ারিং করবো আমরা নট হিয়ারিং, আমরা জানতে চাইবো যে কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল। সেই ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব। টপ 4 ফার্মের মধ্যে একটা যে অডিট করবে এটা দিয়ে শুরু করছি। প্রথম 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো, ওটা বেশ কিছু বন্ধ ছিল না, 1-2 টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। 4 ধাপে নকশা প্রক্রিয়া শেষে পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার প্রক্রিয়া আপাতত বন্ধ রেখে বগুড়া সহ 5 স্টেডিয়ামে ক্রিকেট ফেরাতে চায় বোর্ড। সাথে নতুন করে মাঠ কেনার কাজটাও এগিয়ে নিতে চান ফারুক আহমেদ। একটা যে স্টেডিয়াম পূর্বাচলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়ামে টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে। ফারুক আসার পর সুতোই ঝুলছিল চান্দিকা হাতুরু সিংয়ের চাকরি। নতুন নেতৃত্বের সাথে হাতুরুর বসার আগ্রহ প্রকাশের দিনে বোর্ড সভায় দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে সেই লঙ্কানের চাকরির ইস্যু। এই টেস্ট সিরিজটা যাক, আমরা এ নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি। আমরা চেষ্টা করব, এটা তো ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপরে একটা ডিসিশন নেব। আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো নিয়ার ফিউচারে। কাউন্টি খেলে সাকিব সরাসরি যোগ দেবেন ভারত সিরিজে জানিয়েছেন ফারুক আহমেদ। তবে বন্টন করা হয়নি ক্রিকেট অপারেশনস কমিটি সহ বাকি কমিটির দায়িত্ব। এর মাঝে শফিউল আলম চৌধুরী নাদেল পদত্যাগ করেছেন, আর পরপর 3 সভাতে অনুপস্থিত 7 পরিচালকের পদও শূন্য করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।